আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা চুয়েটের রিটেন এক্সাম ফিজিক্স কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। তো চুয়েট কিন্তু এর আগে যখন তারা সিকে রুয়েটের আন্ডারে ছিল না, তার অনেক আগে থেকেই কিন্তু রিটেন এবং এমসিকিউ দুইটা সংমিশ্রণে পরীক্ষা নিয়ে আসতো। পরবর্তীতে যখন তারা হচ্ছে সিকে রুয়েটের সাথে আসলো, এরপরে এমসিকিউ বেসড কোয়েশ্চেন হওয়া শুরু করলো, তাই না? বাট এর আগেও কিন্তু চুয়েট রিটেন এবং এমসিকিউ নিত, তারপরে আবার হচ্ছে শুধুমাত্র এমসিকিউতে কনভার্ট করেছিল, দেন ফাইনালি হচ্ছে সিকিউরিটির মধ্যে তারা এমসিকিউ বেস হচ্ছে এক্সাম নিত। তো আমরা আজকের এই ভিডিওতে বিগত সালের চুয়েটে কি কি প্রশ্ন এসেছে তার উপর বেস করে অধ্যায় ভিত্তিক ফিজিক্সের কোয়েশ্চেন অ্যানালাইসিসটা দেখব, যে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে। সেই টপিকগুলোকে আমি হচ্ছে সিকোয়েন্সিয়ালি সাজিয়েছি এবং তোমাদেরকে আমি হচ্ছে এই জিনিসগুলো একটু দেখাবো যে কোন কোন টপিক থেকে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে চুয়েটে প্রশ্ন আসে। ঠিক আছে, তো চলো এক এক করে আমরা শুরু করি। বাট শুরু করার আগে আমরা প্রথমত এবার যে তোমাদের ভর্তির নীতিমালাটা দিয়েছে তার বেসিসে তারা কি টাইপের এক্সাম নিতে চলেছে তার একটা ওভারভিউ দিয়ে নিই। তো এবার কিন্তু সম্পূর্ণ রিটেন কোয়েশ্চেন হবে এবং রিটেন হচ্ছে তোমরা টোটাল 2.5 ঘন্টার সময় পাবা। এর জন্য টোটাল তোমাকে 50 কোয়েশ্চেন হচ্ছে আনসার করতে হবে। তো তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথে হচ্ছে 15টা করে, এবং হচ্ছে তোমার যে ফাংশনাল যে ইংলিশ আছে যেটা সিকের ওয়েটও তোমরা দেখেছো, এর আগেও কিন্তু ফাংশনাল ইংলিশের উপর কোয়েশ্চেন হয়েছে। তো সেই কোয়েশ্চেনের রিটেন বেসড হচ্ছে 5টা কোয়েশ্চেন থাকবে। তো আজকে শুধুমাত্র আমরা হচ্ছে ফিজিক্স যে পার্টটুকু আছে, যে এর আগে তারা কি কি টাইপের প্রশ্ন করতো তা সেটা হচ্ছে আমরা দেখব, এবং কোন কোন চ্যাপ্টারে ফিজিক্সের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তোমাদের যে শর্ট সিলেবাস আছে তার মধ্যে কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে সেগুলোকে আমি সিকোয়েন্সিয়ালি ভাগ করেছি। তো প্রথমত আমরা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের একটা ওভারভিউ দেখে নিব, যে কোন কোন চ্যাপ্টার থেকে কি টাইপের প্রশ্ন আসতো এবং কতগুলো করে প্রশ্ন আসতো। তো এখানে আমি হচ্ছে চ্যাপ্টারগুলোর নাম লিখে দিয়েছি, 1, 2, 4, 5, 6, 7, 8, 10, মানে চ্যাপ্টার কত নাম্বার চ্যাপ্টার এবং সেই চ্যাপ্টারের নামগুলো কি কি ফিজিক্সের। তো ফিজিক্স প্রথম প্রথম পত্রের মধ্যে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে সেটা তোমরা দেখে বুঝতে পারছো, যে চ্যাপ্টার যে 5 আছে, যেটা হচ্ছে কাজ, ক্ষমতা এবং শক্তি, এই চ্যাপ্টার থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এরপরে হচ্ছে তুমি যদি একটু খেয়াল করো গ্রাফটা, তাহলে দেখতে পাবা যে তার পাশে হচ্ছে সবচেয়ে এরপরে যে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে সেটা হচ্ছে নিউটনীয় হচ্ছে বলবিদ্যা থেকে। ঠিক আছে, তো সবচেয়ে বেশি প্রশ্ন কাজ, ক্ষমতা, শক্তি থেকে এসেছিল এর আগের বছরগুলোতে, এরপর হচ্ছে নিউটনীয় বলবিদ্যা থেকে, এবং মোটামুটি বাকিগুলো থেকে অ্যাভারেজে কিন্তু সেম পরিমাণ কোয়েশ্চেনই তারা দিত। সেটা হচ্ছে চ্যাপ্টার 7, 8, 10 বলো বা হচ্ছে চ্যাপ্টার হচ্ছে 2 বলো। তো এই বাকিগুলো যেগুলো মহাকর্ষ, বিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, তারপর হচ্ছে পর্যাবৃত্ত গতি, আদর্শ গ্যাস এবং ভেক্টর, এগুলো থেকে মোটামুটি একটা টাইপের প্রশ্ন আসতো। ঠিক আছে, তো তার মধ্যে এই যে দুইটা চ্যাপ্টার, এই দুইটা থেকে তুমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন পাবা, এটা আমরা এক্সপেক্ট করতেই পারি বিগত সালের যে কোয়েশ্চেন অ্যানালাইসিস থেকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারি যে সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবং সবচেয়ে কম প্রশ্ন এসেছে চ্যাপ্টার 1 থেকে। স্বাভাবিকভাবেই চ্যাপ্টার 1-এ হচ্ছে আমাদের হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ, এবং এখান থেকে খুব বেশি টপিক নাই কোয়েশ্চেন করার মতো, এক দুইটা যেটা আছে সেটা তোমাদেরকে একটু পড়ে নিতে হবে। তো চলো আমরা হচ্ছে প্রথমত এই চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে প্রত্যেকটা টপিকগুলো একটু দেখে নিব, যে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং সেই টপিকগুলো কি কি, কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে, যে গ্রাফটা এবং এই সিকোয়েন্সটা আমি দেখিয়েছি চ্যাপ্টারের নামগুলো, এইটা হচ্ছে প্রত্যেক স্লাইডে আমরা হচ্ছে দেখাবো এবং আলাদা আলাদা করে এগুলোকে একটু ব্যাখ্যা করার ট্রাই করব। তো দেখো এই জিনিসটাকে আমি হচ্ছে এই সাইডে নিয়ে এসেছি, ওই আগের জিনিসটি, এই হচ্ছে তোমাদের গ্রাফটা, এই হচ্ছে তোমাদের চ্যাপ্টারের নাম, এবং আমি এখন কথা বলবো শুধুমাত্র ভৌত জগৎ ও পরিমাপের চ্যাপ্টার নিয়ে, যেখানে কোয়েশ্চেনের সংখ্যা দেখেই বুঝতে পারছো 2 থেকে 3টা এসেছে ওভারঅল। আমি যদি তোমাদের প্রশ্ন ব্যাংকটা অ্যানালিসিস করি, যে এতদিন ধরে চুয়েটে যা যা প্রশ্ন এসেছে, এখানে কিন্তু শুধুমাত্র চুয়েটের কোশ্চেন আমি নেইনি, বরং সিকে রুয়েটের আন্ডারে থাকার সময়ও তাদের যে প্রশ্নগুলো এসেছে সেটাও। তোমরা অনেকেই বলতে পারো এটা তো এমসিকিউ বেসড কোয়েশ্চেন, তাহলে কেন নিলাম? এর কারণ হচ্ছে এমসিকিউ বেসড হওয়ার পরেও সেখানে যে টাইম লিমিট থাকতো এবং যে কোয়েশ্চেনগুলো যেরকম হতো সেটা কিন্তু রিটেন বেসের সাথে একবারে মিলে যায়। মানে একেবারে তুমি এমসিকিউ বলতে পারবা না, যেটা হচ্ছে খুব শর্ট টাইমে তুমি করতে পারবা। তোমরা অলরেডি হচ্ছে কুয়েট এক্সাম দিয়ে এসেছো, তোমরা বুঝতে পারছো যে ম্যাক্সিমামই কিন্তু রিটেন টাইপেরই কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, তো এই কারণে আমি ওগুলোকেও এই অ্যানালাইসিসের আন্ডারে নিয়ে এসেছি। শুধুমাত্র চুয়েট আগে যেভাবে রিটেন পরীক্ষা নিত সেটা না, এর পাশাপাশি আমি নিয়েছি হচ্ছে সিকে রুয়েটের এমসিকিউ গুলোকেও। ঠিক আছে, তো তার মধ্যে যদি দেখি তো মোটামুটি খুবই কম পরিমাণ হচ্ছে প্রশ্ন এসেছে এখানে। বাট যেই টপিকটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে পরিমাপের ত্রুটি এবং মাত্রা সমীকরণ। তো মাত্রা সমীকরণ এই টপিকটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক না রিটেনের জন্য আমি বলবো, কারণ হচ্ছে মাত্রা সমীকরণ যে
টপিকটা যেটা হচ্ছে এই চ্যাপ্টারে পড়ানো হয়েছে সেটা খুবই লিমিটেড একটা জিনিস, সেটা হচ্ছে একেবারে বিস্তারিতভাবে পড়ানো হয়নি। বাট এর মানে এটা না যে মাত্রা সমীকরণ থেকে কঠিন প্রশ্ন সম্ভব না, অবশ্যই সম্ভব। আমি এখন তো তোমাদের সমান এটা করাচ্ছি না, বাট পরবর্তী ব্যাচগুলোতে দরকার হলে আমি দেখাবো। সেটা হচ্ছে মাত্রা সমীকরণ থেকেও কিন্তু পেঁচানো প্রশ্ন এবং রিটেন বেসড প্রশ্ন হওয়া পসিবল, যেটার একটু ধারণা তোমাদেরকে 7th চ্যাপ্টারে দেওয়া হয়েছে, 7 নম্বর চ্যাপ্টারে, যেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। বাট এই চ্যাপ্টারের যে দ্বিতীয় অংশে সেটাতে দেওয়া হয়েছিল স্টোকসের সমীকরণ বলে একটা কথা আছে। ওই স্টোকসের সমীকরণটা আসে কিভাবে, তো তার জন্য মাত্রার সমীকরণকে ইউজ করে কিন্তু সেই সমীকরণটা আনা হয়। তো যদিও তোমাদের ওইটা শর্ট সিলেবাসের বাইরে, 7 নম্বর চ্যাপ্টারের কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্থিতিস্থাপকতা পার্ট, একটা হচ্ছে প্রবাহী পদার্থ পার্ট। তো প্রবাহী পদার্থটা শর্ট সিলেবাসে বাদ দেওয়ার কারণে আমি আশা করতেছি মাত্রা সমীকরণ পার্টটা তোমাদের লাগবে না। বাট অনেক সূত্র, ম্যাক্সিমাম সূত্রই কিন্তু মাত্রা সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করা পসিবল। বাট যেহেতু নাই, আমি বলবো যে এটাকে খুব বেশি ইমফ্যাসিস দেওয়ার দরকার নেই। যেটা তুমি গুরুত্ব দিবা সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে পরিমাপের ত্রুটি যে অংশটুকু, এখানে অনেক ধরনের ত্রুটি আছে, আপেক্ষিক ত্রুটি আছে, শতকরা ত্রুটি আছে। এই ত্রুটিগুলো কিভাবে বের করে, একটা সূত্রের থেকে বেসিস করে তুমি কিভাবে বলতে পারবে। কোয়েশ্চেন দেখবা তোমরা প্রশ্ন ব্যাংকে, যে একটা পদার্থ দেয়া আছে, তার ব্যাসার্ধ পরিমাপে যদি এত পার্সেন্ট ত্রুটি হয়, তাহলে তার আয়তন পরিমাপে কত পার্সেন্ট ত্রুটি হবে। তো এই টাইপের কিছু প্রশ্ন দেয়া থাকে। তো এগুলো এক দুইটা যদি দেখে নাও তাহলে আশা করি পারবা, ঠিক আছে। তো এখান থেকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, বাট যদি তুমি গুরুত্ব দিতেই চাও, আমি বলবো তোমাকে পরিমাপের ত্রুটি যে অংশটুকু আছে সেটা একটু বেশি ভালো করে পড়ে যাও, যাতে করে একটা প্রশ্নও যদি আসে সেটা যাতে করে তুমি আনসার করতে পারো, ঠিক আছে। চলে আসবো আমরা পরবর্তী চ্যাপ্টার, সেটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টার। এবং ভেক্টর চ্যাপ্টার থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন আসে, ঠিক আছে, 8-10টার মতো প্রশ্ন পেয়েছি, যেটা হচ্ছে চুয়েট এবং হচ্ছে সিকিউরিটি এসেছে এর আগের এখন পর্যন্ত। তো এর জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি, আমি হচ্ছে সিরিয়ালি যদি সাজাই, তো সবচেয়ে বেশি প্রশ্ন আমি দেখেছি যেটা হচ্ছে রিটেন বেসের জন্য রিলেটেড, সেটা হচ্ছে ভেক্টরের লব্ধি অংশ থেকে। লব্ধি থেকে কি টাইপের প্রশ্ন পড়বা, এই মনে করো হচ্ছে দুইটা ভেক্টর দেয়া আছে, একটা আরেকটার উপর লম্ব, একটার সাথে আরেকটার 30 ডিগ্রি কোণ করে থাকে, একটা আরেকটা ডাবল, তারপর হচ্ছে লব্ধিটাকে দ্বিগুণ করে দিলে তাহলে হচ্ছে কি চেঞ্জ আসবে, এই টাইপের প্রশ্ন যেগুলো হচ্ছে তোমরা অলরেডি এইচএসসিতে করে এসেছো, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভেক্টরের লব্ধি থেকে পড়তে পারো। প্লাস তোমাদের যে ম্যাথ বইটা আছে, ম্যাথ বইয়ে কিন্তু স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা এই দুইটা চ্যাপ্টারের প্রথম যে চ্যাপ্টারটা, মানে স্থিতিবিদ্যার তো অনেকগুলো পার্ট আছে, তাই না। ওই চ্যাপ্টারে হচ্ছে 8-10টা ভাগ আছে, মনে করো পাঁচটা পার্ট আছে। তার মধ্যে প্রথম যে অংশটুকু, সেই অংশটুকু কিন্তু ভেক্টরের সাথে লব্ধির সাথে ডিরেক্টলি মিলে যায়। তো সাথে চাইলে ওইটাও কিন্তু একসাথে পড়তে পারো, ঠিক আছে। তো ওইটা পড়া হয়ে গেলে ম্যাথেরটাও পড়া হয়ে গেল, এবং ভেক্টরের লব্ধি রিলেটেড যে জিনিসপত্রগুলো সেটা তোমার হচ্ছে ইজিলি পড়া হয়ে যাবে। প্লাস হচ্ছে এই নদী ও নৌকা টাইপের প্রশ্ন তো তোমরা দেখেছো, স্বল্প সময়ে কিভাবে যাওয়া যায়, তারপর হচ্ছে স্বল্প দূরত্বে কিভাবে যাওয়া যায়, তারপর মনে করো এক জায়গা থেকে রওনা দিয়ে আমি অপর জায়গায় পৌঁছাচ্ছি, এর কারণে তুমি এক্স অক্ষ বরাবর স্রোতের দিক বরাবর কতটুকু সরে যাবে, এই টাইপের প্রশ্নগুলো একবার একটু ঝালাই করে নাও। তার জন্য তোমরা কিসের হেল্প নেবে, অবশ্যই প্রশ্ন ব্যাংকের হেল্প নেবে। এবং তোমাদের যে মেইন বইটা আছে, মেইন বইয়ে কিছু কিছু কিন্তু ভালো ভালো প্রশ্ন দেয়া থাকে, যেগুলো হচ্ছে একটু টাফ টাইপের, কঠিন টাইপের। যেমন আমি যদি বলি হচ্ছে সেলু স্যারের কিছু বই অঙ্ক আছে বইয়ে, তারপর তোমাদের প্রামাণিক স্যারের বইয়ে কিছু ম্যাথ আছে, যেগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের, তো সেগুলো কিন্তু করে যেতে পারো, কারণ বই থেকে হুবহু ম্যাথ তুলে দিতে পারে, ঠিক আছে। তো এই কারণে আমি বলি নদী নৌকা বা ভেক্টর লব্ধি যেটা হোক না কেন, তোমরা যা যা করে এসেছো সেটা তো করবাই, প্লাস হচ্ছে তোমরা এই জিনিসগুলো একটু দেখে নিতে পারো। ডট গুণ এবং ক্রস গুণ থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে, তোমরা প্রশ্ন ব্যাংক দেখলেই বুঝতে পারবে। সেটা হচ্ছে একটার সাথে আরেকটার কোণ কত, তারপর এক্স অক্ষ বরাবর কোণ কত, তারপর হচ্ছে তিনটার কোণ দেয়া আছে, তাহলে ভেক্টরটা কত, এই টাইপের জিনিসগুলো কিন্তু আসতে পারে এখানে। ভেক্টরের বিয়োগ, শুধুমাত্র বিয়োগ বলবো না আমি, এই বিয়োগের পাশাপাশি তোমরা আপেক্ষিক বেগের কনসেপ্টে পড়ে যাবে। কি আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ছাতা কত কোণে ধরতে হবে, ছাতা কত কোণে ধরতে হবে। তারপর হচ্ছে একটা গাড়ি যাচ্ছে, তাহলে এই গাড়ির উপর যে বৃষ্টি পড়বে সেটা কি ডানের কাছে নাকি সামনের কাছে, পেছনের কাছে নাকি দুইটা উভয় কাছে আঘাত করবে, এই জিনিসগুলো একটু দেখে নাও ভেক্টরের বিয়োগ বা আপেক্ষিক বেগের যে কনসেপ্ট থেকে। এবং ফাইনালি হচ্ছে জিডিসি, মানে হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, এই তিনটা থেকে যে যে টপিকগুলো আছে সেগুলো একটু দেখে নিতে হবে, তোমাদের বেসিক সূত্রগুলো জানতে হবে, ঠিক আছে। তো বেসিক সূত্রগুলো জানার পরে তোমাদের কিছু এক্সট্রা শর্ত দেয়া থাকে, যে সলিনয়েডাল কিনা এই ভেক্টরটি, তারপর হচ্ছে এই ভেক্টর ক্ষেত্রটি কিন্তু তোমার ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল। তারপর এখান থেকে যে বেসিক যে জিনিসগুলো, যেটা হচ্ছে ছোট ছোট মুখস্থ টাইপের জিনিস, সেগুলো মনে রাখতে হবে, যাতে করে ম্যাথের সাথে সাথে ওই জিনিসগুলো যদি চাওয়া হয় যাতে করে তোমরা আনসার করতে পারো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট টপিক ভেক্টর চ্যাপ্টারের জন্য।
এরপরে যদি আসি নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের, আমি বলছি এই নিউটনীয় বলবিদ্যা এবং কাজ ক্ষমতা শক্তি এই ফার্স্ট পেপারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটা চ্যাপ্টার, এবং এখান থেকে একটা তো কোয়েশ্চেন এক্সপেক্ট করবোই আমরা, একের থেকে বেশিও সেটা হতে পারে, ঠিক আছে। তো নিউটনীয় বলবিদ্যা এবং কাজ ক্ষমতা শক্তি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, এবং তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা টপিক সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র। বেসিক সামেশন অফ এফ সমান এম এ, এই এক সূত্র দিয়ে যে কত পেঁচানো ম্যাথ করা পসিবল তুমি কল্পনা করতে পারবে না। এখানে কত যে জাস্ট শুধুমাত্র একটা সূত্র ব্যবহার করে কত টাইপের যে প্রশ্ন করা সম্ভব। একটা পুলি দিতে পারে, পুলি দিয়ে দুই পাশে দুইটা বস্তু দিয়ে দিল, এক পাশে ঘর্ষণ দিয়ে দিল, একটা আনত তল দিয়ে দিল, তারপর হচ্ছে একটা বস্তুর উপর একটা ব্লকের উপর একটা ব্লক দিয়ে দিল। এই টাইপের প্রত্যেক টাইপের প্রশ্ন তোমরা কিন্তু বিভিন্ন টাইমে এইচএসসিতেই করে এসেছো, তোমাদের বইগুলো দেয়া আছে, তোমরা যে কোচিংগুলোতে পড়ছো বা যেখানে পড়ছো তোমার ভাইয়াদের কাছে, তারা কিন্তু সবাই এই টাইপের জিনিস প্রচুর করিয়েছে। তো সেগুলোকে একবার রিভিশন দিয়ে নাও, কারণ এই টাইপের প্রশ্ন আসলে যাতে করে হাতছাড়া না হয়। এটা কিন্তু শুধুমাত্র ছোট্ট একটা কনসেপ্ট দিয়েই কিন্তু সম্পূর্ণ ম্যাথ করে ফেলা পসিবল। জাস্ট একটা সূত্র, সামেশন অফ এফ, বা অনেকে নেট ফোর্স বলে, এফ নেট সমান এম এ। ছোট্ট সূত্র, ছোট কাজ, কিন্তু এর পিছনের কনসেপ্টটা যদি না বুঝো তাহলে কিন্তু পারবে না, ঠিক আছে। তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নিউটনের গতিসূত্র দিয়ে এখানে অনেক টাইপের প্রশ্ন ক্রিয়েট করা পসিবল, এবং তার সাথে যদি ঘর্ষণ অ্যাড করে দেয় তাহলে হচ্ছে সেম ম্যাথ আসতে পারে, শুধুমাত্র ঘর্ষণ থাকবে অথবা থাকবে না, তার সাথে রিলেট করে তোমাকে একটু পড়তে হবে, ঠিক আছে। এরপরে ভরবেগের সংরক্ষণ সূত্র, শুধুমাত্র সংরক্ষণ সূত্র পড়লেই হবে না, এর সাথে তোমরা আরেকটা জিনিস পড়ে নিবে, সেটা হচ্ছে বলের ঘাত বা ঘাত বল যে কনসেপ্টটা আছে, এই টপিকটাও একটু পড়ে নিও। তো বলের ঘাত এবং ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে এই টাইপের প্রশ্ন তো অনেক করেছো। এর সাথে হচ্ছে তোমাদের অন্য একটা যে বিশেষ করে প্রাস হচ্ছে কানেক্ট করে দেয়। তোমরা অনেকে বলতে পারো প্রাস তো আমার সিলেবাসে নেই, ঠিক আছে, ফিজিক্সে নেই, বাট ম্যাথে তো আছে। ম্যাথের যদি তোমরা হচ্ছে স্থিতিবিদ্যার পরের অধ্যায়ের নাম কি, সমতলে বস্তু কোণার গতি, ওইখানেই কিন্তু একটা চ্যাপ্টার আছে প্রাস নিয়ে, শুধুমাত্র প্রাস নিয়েই। তার মানে এটা বলার কোনো অবকাশ নাই যে তোমাদের সিলেবাসে প্রাস নাই। প্রাস ফিজিক্সে নাই, বাট ম্যাথে তো আছে। তো ম্যাথে যেহেতু আছে তাহলে ফিজিক্সেও কিন্তু এই চ্যাপ্টারের সাথে ইনকর্পোরেট করে একসাথে প্রশ্ন দিতে পারে। অনেক টাইমে এই টাইপের প্রশ্ন এসেছে। একটা প্রশ্ন আমি বলি, একটা গাছের উপর একটা পাখি বসে আছে, এই পাশ থেকে একজন গুলি করলো, গুলি করলে পাখিটি কত দূর গিয়ে পড়বে, এই টাইপের প্রশ্ন, এটার প্রশ্ন আসতে পারে। বা একটা উচ্চতা থেকে একটা বস্তুকে যদি উপরে নিক্ষেপ করো তাহলে সে কত দূরে গিয়ে পড়বে। তো এই যে টাইপের জিনিসগুলো প্রাসের সাথে ভরবেগের সংরক্ষণ সূত্র কানেক্ট করে, প্লাস হচ্ছে বলের ঘাত কানেক্ট করে একসাথে কিন্তু কোয়েশ্চেন এসেছে আগেও, তোমরা কিন্তু দেখে নিতে হবে। এবং একটা জিনিস আমি বলে রাখি, চুয়েটের পরীক্ষা দিচ্ছ তার মানে শুধুমাত্র চুয়েটের কোয়েশ্চেন দেবো ব্যাপারটা এরকম না, যে কোনো রিটেন কোয়েশ্চেন তোমাকে দেখতে হবে, প্লাস রিটেন টাইপ যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো আছে সেগুলো দেখতে হবে। সেটা হচ্ছে সিকে রুয়েট হতে পারে, অথবা হচ্ছে বুয়েটে আগে যে এমসিকিউ গুলো আসতো, বুয়েট প্রিলির কথা বলছি না, বুয়েট যখন রিটেন প্লাস এমসিকিউ নিত তখন যে এমসিকিউ গুলো আসতো সেগুলো কিন্তু তোমরা দেখে যেতে পারো, কারণ দেখে যেতে হবেই আলটিমেটলি, ঠিক আছে। এবং এমসিকিউ গুলো তুলনামূলক সহজ হয় রিটেনগুলোর থেকে। এরপর হচ্ছে রাস্তার ব্যাংকিং, অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুবই ছোট টপিক, এক দুইটা ম্যাথ আসে, দেখলেই হয়ে যাবে। এরপর হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণের সাথে একটু জিনিস বলে রাখি, শুধুমাত্র কেন্দ্রমুখী ত্বরণ না পড়ে এর সাথে সাথে ত্বরণের যে কনসেপ্টটা আছে, যে ঘূর্ণায়মান অবস্থায় একটা বস্তু ত্বরণ কি থাকে, ওই ত্বরণের সাথে শুধুমাত্র কেন্দ্রমুখী ত্বরণের, মনে করো লব্ধি ত্বরণ বের করতে বললো, একটা বস্তু একটা ত্বরণে ঘুরছে, তো তার ঘোরার কারণে কেন্দ্রমুখী ত্বরণ তো আছেই, কোনো একটা নির্দিষ্ট মোমেন্টে বের করতে বললো তার উপর লব্ধি ত্বরণ কত। তো এই যে ত্বরণের সাথে কেন্দ্রমুখী ত্বরণ দুটোকে কম্বাইন করে যে টপিকটা, এই টপিকটা একটু দেখে নাও, ঠিক আছে। লিফটের গতির জিনিসটা দেখে নিতে হবে। লিফটের গতি নিয়ে কি কি আসতে পারে, সেটা হচ্ছে লিফটে তুমি আছো, একটা বস্তুকে তুমি ছেড়ে দিলে কত টাইমে মাটিতে পড়বে, বা উপরে উঠে দিলে কত টাইমে পড়তে পারে, এই টাইপের প্রশ্ন কিন্তু এসেছে আগে, ঠিক আছে। জড়তা ভ্রামক এবং কৌণিক গতি এটা আমি লাস্টে দিয়েছি, কারণ আমি চুয়েটের রিলেটেড হচ্ছে কোয়েশ্চেন এখনো পাইনি, বাট এর মানে এটা না যে এটা হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট। সবই ইম্পর্টেন্ট, বাট আমি হচ্ছে কোয়েশ্চেন এর আগে কি কি এসেছে তার উপর বেসিস করে হচ্ছে আমি সিকুয়েন্সিয়ালি সাজিয়েছি জিনিসটা, ঠিক আছে। তো এগুলো একটু তোমরা দেখে নাও। চলে যাবো আমরা পরবর্তী চ্যাপ্টারে, কাজ ক্ষমতা ও শক্তি। তো কাজ ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর কারণে আমি বলছি এখানে অনেক প্যাচানো কোশ্চেন করা পসিবল, প্লাস এই চ্যাপ্টারের সাথে অন্য যে কোনো চ্যাপ্টার তুমি ইন্টারলিঙ্ক করতে পারো। কাজ ক্ষমতা শক্তির সাথে তুমি মহাকর্ষ বিকর্ষ লিঙ্ক করতে পারবা, তুমি নিউটনীয় বলবিদ্যা লিঙ্ক করতে পারবা, তুমি ভেক্টর লিঙ্ক করতে পারবা, ঠিক আছে। তো যেটা বলতেছি, যে আমি যদিও বলছি শুধুমাত্র কাজ ক্ষমতা শক্তি ইম্পর্টেন্ট, বাট এর সাথে কিন্তু অন্যান্য সকল চ্যাপ্টার লিঙ্ক করে কোয়েশ্চেন করা যায় বলেই এই গ্রাফটা দেখতে পাচ্ছ কত উঁচু হয়ে গেছে। আসলে শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে ব্যাপারটা এরকম না, এর সাথে বাকিগুলো লিঙ্ক করে কোয়েশ্চেন দিয়েছে। সরি। তা দেখো, এখন এখানকার ইম্পর্টেন্ট টপিক যেটা সেটা হচ্ছে কাজ সম্পর্কিত সমস্যা।
কত ধরনের সমস্যা আসে আচ্ছা শুধুমাত্র কাজ নিয়ে। মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ, তারপর হচ্ছে স্প্রিং দ্বারা কৃত কাজ, তারপর মনে করো একটা বস্তুকে তুমি ঠেলা দিচ্ছ তার জন্য কৃত কাজ, উপরে উঠেছ তার জন্য কৃত কাজ, একটা হচ্ছে চেন আছে, চেনটা হচ্ছে একটা কুয়ার ভিতরে পড়ছে, তো ওই চেনটাকে উঠিয়ে তুলতে কৃত কাজ, একটা হচ্ছে তোমার ইট আছে, ইটটাকে উপরে তুলতে কৃত কাজ, একেবারে খাড়া না করো তুমি একটা ইটকে 60 ডিগ্রি কোণে উঠাতে কৃত কাজ। তো শুধুমাত্র কাজ এই কনসেপ্টটা দিয়ে এই যে কত রকমের প্রশ্ন করা সম্ভব তুমি কল্পনাই করতে পারবে না। তো কাজ সম্পর্কিত সমস্যা যে কোনো ধরনের কাজ হোক সেটা হতে পারে। এর সাথে সাথে শুধুমাত্র যে আমি বলবো জাস্ট কনস্ট্যান্ট ফোর্স দ্বারা কৃত কাজ ব্যাপারটা সেরকম না, তার সাথে সাথে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজও পড়তে হবে। এবং এই টপিকটা থেকে রিসেন্টলি প্রচুর প্রশ্ন এসেছে, কারণ কৃত কাজের যে বেসিক কনসেপ্ট হচ্ছে কি এফডিএস, এটাকে কিন্তু ইন্টিগ্রেট করা লাগবে। এই কুয়েটা যখন আমি প্রশ্ন সলভ করে দিলাম তোমাদেরকে, তখনও কিন্তু একটা প্রশ্ন এসেছিল, মনে মনে করে দেখো যে 8 মিটার থেকে এক্সট্রা আরো 2 মিটার যেতে কি পরিমাণ সময় লাগবে। এফ এর একটা ফাংশন দেওয়া ছিল এক্স এর সাপেক্ষে, মানে স্মরণের উপর সে ডিপেন্ডেন্ট, তার মানে কি এটা হচ্ছে রিলেটেড একটা ফাংশন, বা তুমি বলতে পারো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ স্মরণের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। তো ওইটাকে যে 0 থেকে 2 না ধরে 8 থেকে 10 ধরতে হবে, এটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু খেলা খতম হয়ে যাবে, বুঝতে পারছো? তো এই কারণে এইটার সাথে এটা একসাথে পড়ে নিও। এটা হচ্ছে কাজ সম্পর্কিত সমস্যা, এখানে ধ্রুব বল দ্বারা হতে পারে, পরিবর্তনশীল বল দ্বারাও হতে পারে, এবং দুইটা একসাথে তোমাকে পড়তে হবে। বাট শুধুমাত্র পরিবর্তনশীল বল দিয়ে এক্সট্রা ভাবে কোনো প্রশ্ন আমি দেখিনি এখন পর্যন্ত চুয়েটে, বাট এটা আসা পসিবল, ঠিক আছে? তো যাই হোক, বিভব শক্তি গতিশক্তি এই যে টপিক তো আসতেই পারে, কোথায় গতিশক্তি বিভব শক্তি 10 গুণ 50 গুণ 20 গুণ হাবিজাবি অনেক কিছুই আসতে পারে এখান থেকে। এবং শুধুমাত্র এর সাথে না, এই বিভব শক্তি গতিশক্তি এই কনসেপ্টটা তোমাদের পদার্থের গাঠনিক ধর্ম যে চ্যাপ্টারটা আছে তার সাথে লিঙ্ক করে দেওয়া পসিবল। তো তোমরা এই টাইপের প্রশ্ন দেখেছো, তোমরা জাস্ট কোয়েশ্চেন ব্যাংকটা দেখলেই বুঝতে পারবা। বাধাদানকারী বল, একটা বস্তুকে উপর থেকে ফেলে দিলে কাদার ভিতরে পড়ে গেল, তাহলে কি পরিমাণ বাধাদানকারী বল থাকবে? এটাকে দুইভাবে করা সম্ভব। একটা হচ্ছে এই চ্যাপ্টারের যেটা আমরা পড়ছি কাজ ক্ষমতা শক্তি, এই চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে তুমি সলভ করতে পারো, অথবা সেম ম্যাথ তুমি সলভ করতে পারবা নিউটনীয় বলবিদ্যার কনসেপ্ট দিয়ে। তো কাজ ক্ষমতা শক্তি দিয়ে করলে তুলনামূলক ইজিয়ার হয়, এক লাইনেই ম্যাথটা হয়ে যায়। তুমি যদি নিউটনীয় বলবিদ্যা দিয়ে করো তাহলে প্রথমে ত্বরণ বের করতে হবে, ত্বরণ থেকে বেগ বের করতে হবে, দেন হচ্ছে ওইখান থেকে আবার বল বের করা যাবে, তো সেটাও করা যায়। বাট আমি রেকমেন্ড করব যে তোমরা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটাকে ইউজ করে সবসময় ম্যাথগুলো করবে, এই টাইপের যেটা হচ্ছে বাধাদানকারী বল বা হাবিজাবি যেটা আছে কিনা। এখানে তোমার হাতুড়ি পেরেক সম্পর্কিত সমস্যা থাকতে পারে। হাতুড়িটা হচ্ছে যদি তক্তাটা হচ্ছে খাড়া থাকে তাহলে কিরকম হবে, তক্তাটা যদি ভূমির উপর থাকে তাহলে কিরকম হবে, বাধাদানকারী বলের মান, এই জিনিসগুলো পড়ে নিবা। এবং সবগুলোর সাথেই ক্ষমতা হচ্ছে কানেক্ট করা পসিবল। এবং ক্ষমতা যদি কথা বলি তাহলে সবচেয়ে যেটা হচ্ছে বেসিক ম্যাথ যেটা আসে সেটা হচ্ছে একটা কুয়াকে তুমি খালি করতে চাও, আগে থেকেই হচ্ছে পূর্ণ ছিল খালি করতে কত কত হচ্ছে ক্ষমতা লাগবে, বা অর্ধপূর্ণ ছিল খালি করতে কি লাগবে, পূর্ণ ছিল কিন্তু অর্ধেক খালি করতে কি লাগবে, ঠিক আছে? তারপর হচ্ছে শুধুমাত্র খালি করতে না, একটা বেগে নিক্ষেপ করতে কি পরিমাণ পাম্পের ক্ষমতা লাগবে, এই টাইপের বিভিন্ন প্রশ্ন করা পসিবল। মহাকর্ষ বিকর্ষ আমি বললাম এই দুটো হচ্ছে একসাথে লিঙ্ক করা যায়, ওই বললাম মহাকর্ষ বলের বিরুদ্ধে যে কৃত কাজ সেই কনসেপ্টটা একটু পড়ে নিতে পারো, ঠিক আছে? তাহলে ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ সম্পর্কিত যে প্রবলেমগুলো আছে এগুলো আসে, যে একটা চাঁদে নিয়ে গেলে কিরকম হবে, বা পাহাড়ের উচ্চতা নিলে কিরকম হবে, এর সাথে যে কানেকশনটা এই কানেকশনগুলো একসাথে দেখে নিও। মুক্তিবেগ, মুক্তিবেগে হচ্ছে অনেক ধরনের প্রশ্ন আছে, যে ভূমি থেকে নিক্ষেপ করলে মুক্তিবেগ কত, ভূমি থেকে নিক্ষেপ না করলে আমি যদি পৃথিবীর কেন্দ্র থেকে নিক্ষেপ করি, পৃথিবীর কেন্দ্র থেকে একটা বস্তুকে আমি উপরে পাঠিয়ে দিলাম তাহলে তার মুক্তিবেগ কত হবে, পৃথিবী থেকে একটা উচ্চতা থেকে আমি পাঠিয়ে দিলাম। তো এই কারণে শুধুমাত্র মুক্তিবেগের সূত্রটা পড়লে হবে না। আমি সবসময় বলেছি যে ফিজিক্স যে কোনো কোয়েশ্চেন তুমি যদি হচ্ছে অ্যাপ্রোচ করতে চাও তোমাদেরকে প্রমাণটা ভালো মতো বুঝতে হবে। প্রমাণ যদি না বুঝো তাহলে হচ্ছে একটু যদি পেঁচিয়ে দেয় কোয়েশ্চেনটা তাহলে কিন্তু আনসার করা খুব কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মুক্তিবেগ সম্পর্কিত জিনিসগুলো বুঝে নাও। এবং উপগ্রহের যে গতি যে কনসেপ্টটা আছে এখানে যে 2-3টে সূত্র আছে, ভি এর মান কত, টি এর মান কত, এইচ এর মান কত, এই সূত্রগুলো একেবারে হচ্ছে মুখস্থ করে নিতে হবে তোমাকে। এবং শুধু মুখস্থ না, এই উপগ্রহ গতি যে সূত্রটা যে এসেছে এর বেসিক লাইনটা তোমাকে জানতে হবে, কোথা থেকে এটা আসলো। এটা আসছে অ্যাকচুয়ালি যে একটা মনে করো গ্রহ আছে, এই গ্রহ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে হচ্ছে উপগ্রহটা পরিবহন করছে, তাহলে ওই মোমেন্টে এই পৃথিবীর সাথে উপগ্রহের যে আকর্ষণ বল, এই আকর্ষণ বল ইকুয়ালস টু হবে, এই যেহেতু ঘুরছে চারপাশে,
তাহলে এর যে হচ্ছে পৃথিবী ওই ঘূর্ণায়ন যে অক্ষ আছে, অক্ষ থেকে বেরিয়ে যাওয়ার জন্য সে যে একটা বল ফিল করে, যেটাকে কেন্দ্র বিমুখী বল বলে, এই দুটো পরস্পর সমান। এই কনসেপ্টটা যদি তোমার মনে থাকে না, তাহলে সূত্র মুখস্থ করতে হবে না, তুমি যদি ভুলে যাও ইনস্ট্যান্টলি বের করতে পারবা। আর শুধু ভুলে যাওয়ার জন্য না, এখানে হচ্ছে পেঁচানো কোয়েশ্চেন করা পসিবল। তুমি যেই অভিকর্ষ ত্বরণের মানটা জানো, সেটা হচ্ছে 9.8, আমরা জানি হচ্ছে ভূপৃষ্ঠে, বাট তোমাকে ওই অক্ষে হচ্ছে জি এর মানটা দিয়ে দিল, তাহলে কি করবা? তখন কিন্তু তোমাকে ডিরেক্ট সূত্র কাজে লাগবে না, তোমাকে হচ্ছে বেসিক লাইনটা লিখে দেন হচ্ছে সূত্র তৈরি করে ম্যাথটা করতে হবে। এটা মাঝে মাঝে মাথায় রাখবা যে সবসময় কিন্তু মুখস্থ নির্ভর ফিজিক্স হয় না, ফিজিক্স কিন্তু ম্যাথ না। ম্যাথ টুলটাকে ইউজ করে আমি ফিজিক্সের বিভিন্ন প্রবলেম সলভ করি, বাট শুধুমাত্র ফিজিক্স যেটা আমার বলে, ফিজিক্স হচ্ছে তোমাকে কনসেপ্টটা বুঝতে হয় এবং সেই কনসেপ্ট বুঝে দেন তোমাকে একটা ইকুয়েশন জেনারেট করতে হয়, সেই ইকুয়েশনটাকে সলভ করার জন্য তোমরা হচ্ছে ম্যাথের সাহায্য নাও, ঠিক আছে? দুইটা আলাদা জিনিস কিন্তু, বাট ম্যাথকে আমরা ইউজ করি অ্যাজ এ টুল, কিসের জন্য? আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য, ঠিক আছে? এই কারণে এই টাইপের যতগুলো প্রশ্ন আছে সবগুলোরই কিন্তু তোমার প্রমাণটা একটু ভালো মতো দেখে নিবা। মহাকর্ষ বল, এটা তো জানি আমার মহাকর্ষ বল দিয়ে কি কি আসে, হাবিজাবি দুইটা গ্রহ আছে, দুইটা গ্রহের মাঝখানে আরেকটা গ্রহ আছে, তাহলে ওই গ্রহের উপর কি পরিমাণ বল প্রয়োগ হবে, সেটা একই লাইনে থাকতে পারে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে পারে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে তাহলে তার সাথে আবার ভেক্টর হচ্ছে কানেক্ট করে দিল, তাহলে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার ইজিলি কানেক্ট করা পসিবল। মহাকর্ষীয় বিভব প্রাবল্য যতগুলো সূত্র আছে জাস্ট মেমোরাইজ করে নিবা, এর বাইরে আমি কিছু বলতে পারবো না। একটা হচ্ছে নিরেট গোলক, ফাঁপা গোলক, বিন্দুটা কি ভিতরে, উপরে নাকি বাইরে, তিনটা জাস্ট প্রত্যেকটা সূত্র একেবারে মুখস্থ করে নিবা। যদি এখান থেকে প্রশ্ন আসে, আমি মোটামুটি বলতে পারি যে বাংলাদেশে যে টাইপের প্রশ্ন হয় আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে এখন পর্যন্ত খুব টাফ টাইপের তারা ট্রাই করেনি, ঠিক আছে? তো খুবই কঠিন টাইপ প্রশ্ন আসবে না এক্সপেক্ট করতেছি, হুবহু সূত্র থেকেই আসার চান্স আছে, ঠিক আছে? তো সূত্রের বাইরেও এখান থেকে খুবই কঠিন প্রশ্ন করা পসিবল শুধুমাত্র বিভব এবং প্রাবল্য থেকে। তো খুবই কঠিন আসলে কি করবা? স্কিপ করবা, আর কিছু না। বাট যদি সূত্র দিয়ে আসে, অনেকে সূত্রই মুখস্থ করতে পারেনি কিন্তু এখনো, সূত্রগুলো একটু বিদঘুটে, এখানে এ কিউব আছে, কোনো জায়গায় স্কোয়ার আছে, হাবি জাবি অনেক কিছু আছে। তো এই সূত্রটা মুখস্থ করতে পারতে হবে এবং এই সূত্রগুলো তোমার হচ্ছে পরীক্ষার আগের দিনে কাজ, তুমি সূত্রগুলো বারবার হচ্ছে দেখে যাবা, যাতে করে অন্তত সূত্র ভুলে যাওয়ার কারণে 10 মার্কস যেন মিস না হয়। তোমাদের যাদের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে, তোমরা যারা মিস করেছো কুয়েটে একটু জন্য, তোমরা কল্পনা করতে পারছো না যে এক এক মার্কের জন্য তোমাদের কত সিরিয়াল পিছিয়ে গেছে, ঠিক আছে? লাস্টের মাঝখানের দিকে কম্পিটিশনটা এত জোরালো হয়, এক এক মার্ক তোমাকে 300-400 সিরিয়াল হচ্ছে পেছনে নিয়ে যেতে পারে, ঠিক আছে? এই কারণে 10 মার্ক তো অনেক বড় কথা বললাম, 1 মার্কও হচ্ছে ম্যাটার করে এখানে। ফাইনালি কেপলারের সূত্র, এটা নিয়ে বলার কিছু নেই, কয়েকদিন আগে হচ্ছে তোমরা পরীক্ষা দিয়েছো, কেপলারের সূত্র দিয়ে একটা ম্যাথ এসেছে, ওই টাইপের প্রশ্নই হচ্ছে আসবে, ঠিক আছে? চলে আসবো আমরা পরবর্তী চ্যাপ্টার, সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এর শুধুমাত্র একটা টাইপই আছে, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা যে টপিকটা, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে যতগুলো ম্যাথ আসতে পারে সবগুলো একটু ভালো মতো দেখে নিবা। এবং তার সাথে সাথে সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি কিন্তু অনেকভাবে প্রশ্ন করা পসিবল, যে একক আয়তনে সঞ্চিত শক্তি নাকি সঞ্চিত শক্তি। তো সঞ্চিত শক্তি যে সূত্রটা আছে, ইউ সমান ওয়াই এ এল স্কোয়ার বাই 2L, সবসময় এই সূত্র দিয়ে খাটালে কি হয়, ওয়াই এর মান দেওয়াই থাকতো না। যেরকম এবার একটা ম্যাথ আসছিল কয়টা দিলাম আমি, মাঝে মাঝে আসে, তখন কিন্তু তোমাকে একক আয়তনে যে কৃত কাজ, ওইটা দিয়ে ম্যাথটা করতে হবে, তার সাথে শুধুমাত্র আয়তনটা গুণ দিলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। তো এরকম হচ্ছে কিছু কিছু কনসেপ্ট আছে, তোমাদের প্রশ্ন ব্যাংকে হচ্ছে আগে থেকে অনেক ভালো ভালো প্রশ্ন আছে, তো সেগুলো যদি দেখে যাও, আশা করি এই কৃত কাজ বা সঞ্চিত শক্তির কনসেপ্টটা নিয়ে কোনো ঝামেলা হবে না। এবং এই সঞ্চিত শক্তি যে বলছি শুধুমাত্র ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে আসতে ব্যাপারটা সেরকম না, সঞ্চিত শক্তি কিন্তু শুধুমাত্র ইয়ংয়ের গুণাঙ্কের জন্য প্রযোজ্য না, এটা কিন্তু দৃঢ়তার গুণাঙ্কের জন্য, দৃঢ়তার যে গুণাঙ্ক আছে সেটার জন্য প্রযোজ্য, প্লাস হচ্ছে আয়তন যে গুণাঙ্ক আছে তার জন্যও কিন্তু প্রযোজ্য। তো তোমাকে শুধুমাত্র যে এইটা সূত্র ইউজ করে শক্তি বের করতে হবে সেরকম না, তুমি কিন্তু ওদের সূত্রটা ইউজ করেও করতে পারবে। তো এই টাইপটা একটু দেখে নিবা। পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত থেকে ম্যাথ আসে, ঠিক আছে? পীড়ন এবং বিকৃতি, এটা তো বললামই, জাস্ট বেসিক জিনিস। আয়তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক যেটা বললাম। তো এই মেইনলি হচ্ছে এই দুটো টপিক থেকে সবচেয়ে বেশি তোমার প্রশ্ন আসবে, ঠিক আছে? পয়সনের অনুপাত থেকে আসতে পারে, এবং যেটা আসে এটা তোমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে এবং প্রশ্ন ব্যাংক, সেটা মোর দেন এনাফ, এর থেকে বাইরে আশা করি আসবে না। পর্যাবৃত্ত গতি, তো পর্যাবৃত্ত গতি থেকে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই সরল দোলক। সরল দোলকের সূত্রটা কিভাবে এসেছে সেটা একটু পড়ে নিতে পারো, এবং সরল দোলকের ক্ষেত্রে এই কোণের উপর বেস করে সরল দোলকের টাইমের যে চেঞ্জটা, টাইম পিরিয়ড আর কি, সেই জিনিসটা যে চেঞ্জটা সেটা একটু তোমাকে দেখে নিতে হবে। তারপর হচ্ছে এই সরল দোলকের সাথে আমি চাইলেই কিন্তু মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার হচ্ছে কানেক্ট করে অনেক ধরনের প্রশ্ন করা পসিবল, দেখে নিলেই বুঝতে পারবা।
সরল ছন্দিত স্পন্দন, এটার সাথে স্প্রিং আবার কানেক্টেড। তো স্প্রিং এর সাথে এই দুইটা হচ্ছে কম্বিনেশনে দেখে নিতে পারো। তার মধ্যে স্প্রিং এর কিন্তু আলাদা কিছু জিনিস আছে, যেমন একটার সাথে আরেকটা স্প্রিং যদি যুক্ত করে দিই তাহলে তার কে এর ভ্যালুটা কত হবে, সেটা স্ট্রেংথে যুক্ত করলে একরকম, সমান্তরাল যুক্ত করলে একরকম, ঠিক আছে। তো এই কম্বিনেশনগুলো একটু দেখে নিতে পারো, যাতে করে একটু যদি ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসে যাতে করে আনসার করা পসিবল হয়। গতিশক্তি এবং স্থিতিশক্তি, গতিশক্তি এবং স্থিতিশক্তি হচ্ছে এই চ্যাপ্টারে কিভাবে পড়বা, ওই তোমার হচ্ছে একটা সরল ছন্দিত স্পন্দনযুক্ত কণার যে গতিশক্তি এবং স্থিতিশক্তি একটা আরেকটা যদি 3 গুণ হয় তাহলে কিভাবে অ্যাপ্লাই করবা, যে হাফ কে এ স্কয়ার দিয়ে হাবিজাবি অনেকগুলো সূত্র আছে, কিন্তু এটা তোমার টাইমের সাপেক্ষে একটা সূত্র আছে, একটা হচ্ছে এক্স বা সরণের সাপেক্ষে একটা সূত্র আছে। দুটো সূত্রই আলাদাভাবে পড়বা, যাতে করে সরণ বের করতে বললে তুমি সরণের সূত্র ইউজ করতে পারো, টাইম পিরিয়ড এর সাপেক্ষে বের করতে বললে যাতে করে টাইমের সূত্রটা ইউজ করতে পারো, ঠিক আছে। ফাইনালি হচ্ছে তোমার আদর্শ গ্যাস, এবং সেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে বয়েল, চার্লস, চাপিও, এবং সেটা যে শুধুমাত্র এই ফিজিক্সের ব্যাপারটা সেরকম না, এটা কিন্তু তোমার কেমিস্ট্রিতেও আছে, ঠিক আছে। তো কেমিস্ট্রিতেও কিন্তু এই জিনিসটা আসতে পারে আলাদাভাবে। এবং আদর্শ গ্যাসের যে সূত্রটা আছে পিভি সমান এনআরটি, এই দুটোকে কম্বাইন করে একসাথে আসে, এবং এবারও আসছিল কিছুদিন আগে প্রশ্নে, সেটা হচ্ছে ওই তোমার কি বলে হ্রদের গভীরতা নির্ণয় করো, এই টাইপের প্রশ্ন। এখানে টেম্পারেচারের কোনো ইফেক্ট দেওয়া ছিল না, বাট টেম্পারেচার দেওয়া থাকবে, টেম্পারেচারটাও তোমাকে কিন্তু অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। আপেক্ষিক আর্দ্রতা খুব একটা বেশি আসে না, বাট অবশ্যই আসতে পারে। একটু লেংদি ম্যাথ, বাট ইজি ম্যাথ, কোনো ঝামেলা ছাড়াই তোমরা করতে পারবা। এর পাশাপাশি কিছু জিনিস আসে প্রশ্নে, যেমন একটা রুমে হচ্ছে একটা টেম্পারেচার আছে, আপেক্ষিক আর্দ্রতা দেয়া আছে, বাইরের টেম্পারেচার তোমার দেয়া আছে, তুমি যদি দরজা খুলো তাহলে কি পরিমাণ বাতাস হচ্ছে বেরিয়ে যাবে বা ভেতরে আসবে, এই টাইপের প্রশ্নগুলো একটু দেখে নিও, ঠিক আছে। গড়মুক্ত পথ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। গড়মুক্ত পথ থেকে প্রশ্ন অনেক রিসেন্ট টাইমে খুব বেশি আসছে, ঠিক আছে, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে। তো এটা ট্রাই করতে পারে ওরা। গড়মুক্ত পথের যে ক্লসিয়াসের সমীকরণটা আছে সেটা তোমরা পড়ে নিবা। প্লাস এখানে একটু টাফ করতে পারে, আমি কিছু কিছু প্রবলেম তোমাদের করিয়েছি আমার ভিডিওগুলোতে, দেখবা যে এই প্রবলেমের মধ্যে মনে করো তোমার ডিরেক্ট হচ্ছে কতটুকু স্মল এন এর মান দেয়া নেই তোমার, বাট তোমাকে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যাকে ইউজ করে, প্রেশার এবং ভলিউমকে ইউজ করে তুমি কিন্তু এটা বের করতে পারবা। তো ওই কনসেপ্টটা, ওই সূত্রর যে প্রমাণটা সেটা একটু দেখে নিও যে কিভাবে সেটা আসছে। তো এই হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার যে কনসেপ্টটা সেটা, বা কি কি কোয়েশ্চেন আসছে সেটা। এখন আমরা আসবো ফিজিক্স সেকেন্ড পেপার। তো ফিজিক্স সেকেন্ড পেপার যে কোয়েশ্চেন ব্যাংকটা যদি অ্যানালাইসিস করি আমরা, তাহলে দেখতে পাচ্ছি যে টোটাল যে তোমাদের হচ্ছে 1 থেকে 10 নম্বর চ্যাপ্টার আছে, এখানে শর্ট সিলেবাস এটা আছে 1 2 4 7 8 9 10। তো তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে চ্যাপ্টার 4 থেকে, অর্থাৎ চলতরিৎ থেকে, এবং বাকি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি অ্যাভারেজে প্রশ্ন এসেছে, এক্সেপ্ট স্থির তড়িৎ, চুয়েটে বা সিকিউরিটি, স্থির তড়িৎ থেকে খুব একটা বেশি প্রশ্ন করা হয়নি, যতটা না এগুলো থেকে করা হয়েছে। বাট স্থির তড়িৎ থেকে না করলেও সেটা আবার ব্যাকআপ হিসেবে চলতড়িৎ থেকে করেছে। এবং আমি প্রশ্ন দেখে মানে প্রায় হতবাক এক প্রকার, যে চুয়েট কেন জানি এইটাকে খুব বেশি প্রাধান্য দেয় চলতড়িৎ চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তো এখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে চলতড়িৎ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। প্লাস হচ্ছে তোমার তাপগতিবিদ্যা, এবং হচ্ছে তোমার পরমাণুর মডেল যে কনসেপ্ট আছে সেখানে তোমরা তেজস্ক্রিয়তা অংশটা পড়ো, সেই জিনিসটা, ঠিক আছে। তো চলো এটাও আমরা হচ্ছে এক এক করে আলোচনা করি যে কোন চ্যাপ্টারে কোনটা কোনটা থেকে বেশি প্রশ্ন এসেছে। তো তার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা, যেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা, এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারের তো মোটামুটি একটু ভালো প্রশ্ন ম্যাথ এসেছে, কিন্তু মোটামুটি 10-12টার মতো প্রশ্ন এসেছে অলরেডি এখন পর্যন্ত, ঠিক আছে। তো তার মধ্যে সবচেয়ে বেশি তারা যে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতাটাকে, ইঞ্জিন দ্বারা কৃত কাজটাকে, এবং এইটার সাথে কার্ণচক্র কিন্তু একসাথে রিলেটেড আছে। তো কার্ণচক্র যদি আসে বা কার্ণচক্র না এসে যদি অন্য কোনো চক্র যদি ড্র করে দেয়, তাহলে কিন্তু তোমরা ওটা যদি বের করতে পারো সেটা দেখবা। তোমরা এই টাইপের প্রশ্ন অলরেডি হচ্ছে এইচএসসি তে করে এসেছো। তার পাশাপাশি পিভি ডায়াগ্রামটা একটু দেখে নিবা, এবং যেটা তোমাদের বইয়ে নাই বাট যদি দেয় যাতে করে পারো, সাথে তোমরা টিএস ডায়াগ্রামটা একটু দেখে নিবা। পিভিতে হচ্ছে প্রেসার এবং ভলিউম, তাই না, চাপ আয়তন, আর টিএস হচ্ছে তাপমাত্রা এবং এন্ট্রপি। তো কার্ণচক্রের জন্য টিএস ডায়াগ্রামটা দেখতে কিরকম এটা একটু দেখে নিও, কারণ টিএস ডায়াগ্রাম দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে কিভাবে সেটাকে অ্যাপ্রোচ করবে সেটা একটু বুঝে নিতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সবচেয়ে বেশি এসেছে। তোমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে আলাদা আলাদা সূত্র আছে, কাজের তো সূত্র তো একটা আছেই, তার পাশাপাশি পি এবং ভি এর মধ্যে সূত্র, টি এবং ভি এর মধ্যে সূত্র, টি এবং পি এর মধ্যে সূত্র, এগুলো কম্বাইন করে অনেকগুলো প্রশ্ন আসতে দেখেছি আমি, ঠিক আছে। এরপর হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপির ক্ষেত্রে দুটো সূত্র আছে, একটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হলে একটা সূত্র, তাপমাত্রা পরিবর্তন না হলে একটা সূত্র, যখন তারা সুপ্ত তাপ গ্রহণ করে, ঠিক আছে। ওই দুটো সূত্রে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, একটা বরফকে তুমি একবার বাষ্পে রূপান্তর করতে কি টাইপের এন্ট্রপি খরচ হবে, এই জিনিসগুলো তোমরা অলরেডি করেছো, এগুলো একটু আবার দেখে যাও।
থার্মোমিটার, এটা নষ্ট থার্মোমিটার থেকে বেশি প্রশ্ন আসে এখান থেকে। যার নষ্ট থার্মোমিটার আছে, যার হচ্ছে বাষ্পবিন্দু এবং হচ্ছে বরফ বিন্দু চেঞ্জ হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমি ওই থার্মোমিটার দিয়ে একটা টেম্পারেচার যদি মাপি, তাহলে সেটা ওই থার্মোমিটারে কত দেখাবে, এই টাইপের প্রশ্ন কিছু আসে। ঠিক আছে, একটু দেখে নিই। শক্তির রূপান্তর, এখানে শক্তির রূপান্তর বলতে হচ্ছে আমি যদি বলি এটাকেও গুরুত্ব দেওয়া হয়, সেটা কিরকম, যে একটা হচ্ছে তোমার পাহাড় আছে, পাহাড় থেকে পানি পড়ছে, তাহলে ওই পানিটার যে শক্তি আছে তার যদি 10% হচ্ছে তাপ শক্তিতে রূপান্তর হয়, তাহলে সেটা কত পার্সেন্ট বরফকে গলাতে সহায়তা করবে, বা বরফটা আসলে গলবে কি গলবে না, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসে। তো এক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা একটু দেখে নিতে পারো। তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমার হচ্ছে বিভিন্ন প্রসেসের জন্য হচ্ছে অভ্যন্তরীণ শক্তি কত, কৃতকাজের মান কত, তাপের মান কত, এর সাথে চিহ্নের রীতিটা একটু ভালো মতো দেখে নিও, যাতে করে হচ্ছে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যদি তোমার ভ্যালু দেয়া থাকে, ওই ভ্যালু থেকে তুমি যাতে করে বাকি তিনটে ভ্যালু কিউ ইউ বা হচ্ছে কি বলে ডাব্লিউটা বের করতে পারো। সমস্ত প্রক্রিয়াটা ইম্পর্টেন্ট, বা সমস্তের থেকে তোমার হচ্ছে রুদ্ধতাপীয়টা বেশি জরুরি, রুদ্ধতাপীয় থেকে বেশি প্রশ্ন এসেছে এখন পর্যন্ত। এরপরে হচ্ছে ফাইনালি ক্যালোরিমিতি। এই ক্যালোরিমিতির জন্য শুধুমাত্র ক্যালোরিমিতি আমি বলবো না, এই ক্যালোরিমিতি টপিকটাতে তোমাদের বইয়ে যদি খেয়াল করো, তোমাদের ব্যবহারিকে একটা এক্সট্রা টপিক দেওয়া আছে, ক্যালোরিমিতির একটা হচ্ছে সূত্র দেওয়া আছে। ক্যালোরিমিতির একটা বেসিক সূত্র তো আমরা জানি যে গৃহীত তাপ সমান বর্জিত তাপ, তাহলে মিশ্রণের তাপমাত্রা কত, এটা তো ঠিক আছে। বাট আরেকটা টপিক আছে যেটা তোমাদের ব্যবহারিক প্রশ্নে যদি দেখো, যে একটা ক্যালোরিমিটারের মধ্যে একটা বস্তু আমি ঢেলে দিয়েছি, তাহলে কিভাবে ব্যবহারিকে প্র্যাকটিক্যালি তোমরা হচ্ছে ক্যালোরিমিটারের সাহায্যে অন্য কোনো একটা পদার্থের বা বস্তুর তোমরা আপেক্ষিক তাপ নির্ণয় করতে পারো, সেটার একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথ ঠিক না, সূত্র দেওয়া আছে, ওই সূত্র দিয়ে করতে পারো। এখন পর্যন্ত প্রশ্ন আসেনি, বাট যদি আসে তাহলে কিন্তু ঝামেলায় পড়তে পারো। প্লাস আরেকটা জিনিস যেটা হচ্ছে রিসেন্ট টাইমে আমি দেখেছি, সেটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং। নিউটনস ল অফ কুলিং, এই টপিকটা দিয়ে প্রশ্ন আসে। ঠিক আছে, একটা বস্তুকে তুমি হচ্ছে বাতাসে রেখে দিয়েছো, পরিবেশের তাপমাত্রা দেয়া আছে, তাহলে হচ্ছে 80 থেকে 60 ডিগ্রি যেতে তার এত মিনিট সময় যদি লাগে, তাহলে ওই 80 থেকে 40 ডিগ্রি যেতে তার কত সময় লাগবে, এই টাইপের কিছু প্রশ্ন আসে নিউটন ল অফ কুলিং এর সূত্রের উপর বেস করে। এই সূত্রটা ডিরেক্ট বইয়ে দেয়া নেই, কিন্তু লাইনটা এক জায়গায় লেখা ছিল, তো ওইটাকে লাইনটাকে বেস ধরে তারা কিন্তু প্রশ্ন দিয়েছে। তো আমি একটা ভিডিও বানিয়েছি অলরেডি নিউটনস ল অফ কুলিং নিয়ে, এখনো আমি পাবলিশ করিনি, ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি পাবলিশ করবো, যাতে করে আহ, তোমরা হচ্ছে নতুন যারা যারা হচ্ছে নিউটনস ল অফ কুলিং সম্পর্কে একেবারেই আইডিয়া নেই, তারা যাতে করে বুঝতে পারে। ঠিক আছে, চলে যাবো আমরা পরবর্তী চ্যাপ্টারে আমাদের, যেটা হচ্ছে স্থির তড়িৎ। তো আমি বললাম স্থির তড়িৎকে খুব একটা প্রাধান্য দেয়নি, বাট না দিলেও আমরা কিছু জিনিস অবশ্যই পড়বো, আমরা একেবারে বাদ দিয়ে যাব না, কারণ কখনো কোয়েশ্চেন প্রেডিক্ট করা পসিবল না একটা ইউনিভার্সিটি। ঠিক আছে, কোয়েশ্চেন তুমি প্রেডিক্ট করতে পারবে না, বাট কি কি টপিক গুরুত্বপূর্ণ, কুলম্বের সূত্রটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে প্রাবল্য, বিভব, বিভিন্ন টাইপের প্রশ্ন আছে। প্রাবল্যের সাথে আমি ভেক্টরকে কানেক্ট করতে পারি। ঠিক আছে, বিভবের সাথে হচ্ছে বিভিন্ন পয়েন্ট, একটা স্কোয়ার শেপ আছে, ওখানে হচ্ছে মাঝখানে বিভব কত, এই টাইপের প্রশ্ন দিতে পারে। বা বিভবের সাথে হচ্ছে কৃত কাজের সম্পর্ক আমরা জানি, যে একটা আধানকে হচ্ছে ডি বিন্দু থেকে এ বিন্দু নিয়ে যেতে কি পরিমাণ কাজ হবে, যদি বিভব দেয়া থাকে, তোমাদের চার্জের মান দেয়া থাকে, তাহলে বিভবের সাথে কৃত কাজের যে রিলেশনটা, সেটা একটু দেখে নিতে পারো। প্লাস হচ্ছে ধারক এবং ধারকত্ব, এটা যেহেতু অনেক প্রশ্ন আসা পসিবল, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, তাহলে একটা নির্দিষ্ট ধারকের সঞ্চিত শক্তির মান কত, চার্জের মান কত, এই যে সার্কিটগুলো আছে, সার্কিটগুলো সলভ করা একটু শিখবা। এবং অবশ্যই এর সাথে, ধারকের সাথে তোমার আরেকটা জিনিস কানেক্ট করতে পারে, ধারক প্লাস হচ্ছে রোধ। বুয়েটের প্রশ্ন দেখেছি আমি, এটা অনেকগুলো রোধের মাঝখানে একটা ধারক দিয়ে দিয়েছে, তো ওই ধারকের সঞ্চিত শক্তি কত, ওই রোধটাকে ইউজ করে, অর্থাৎ তোমার ওই পরে যে চ্যাপ্টারটা আছে চলতরিতের সাথে কানেক্ট করে একসাথে প্রশ্ন দিতে পারে। বিভব থেকে তোমাকে আসলে বের করে নিতে হবে যে সঞ্চিত শক্তির ভ্যালুটা কত। ঠিক আছে, এরপর হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি, এটা আমি বললাম একটু আগে, তো এই জিনিসগুলো একটু পড়ে নিতে হবে। এরপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হচ্ছে চলতরিৎ থেকে, চলতরিৎ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখানে, কারণ বেশিরভাগ প্রশ্ন এখান থেকে এসেছে, এবং সবচেয়ে ম্যাক্সিমাম কোয়েশ্চেন হচ্ছে কি থেকে জানো, রোধের সমবায় এবং ওহমের সূত্র থেকে, অর্থাৎ বিভিন্ন সার্কিট সলভ করতে বলে, একটা অনেকগুলো রোধ দিয়ে বলে তুল্য রোধের মান কত, অনেকগুলো রোধ হচ্ছে আঁকাবাঁকা দিয়ে বলে হচ্ছে এখানে কারেন্ট প্রবাহের মান কত, নির্দিষ্ট একটা রোধে হচ্ছে প্রবাহের কারেন্টের মান কত, এর সাথে আবার কারশফের সূত্র একসাথে চলে যায়। কিছু কিছু সার্কিট যেটা হচ্ছে তুমি ডিরেক্ট বের করতে পারো না যে তুল্যরোধ কত, তখন তোমাকে কারশফের সূত্র ইউজ করে কিন্তু ম্যাথটা করতে হবে। ঠিক আছে, বৈদ্যুতিক ক্ষমতা এবং তাপীয় ক্ষয়, কি পরিমাণ তাপীয় ক্ষয় হচ্ছে আই স্কয়ার আর টি, যে সূত্রটা আছে, এটা কখন ইউজ করবা,
আর এখন ভি স্কোয়ার বাই আর ইন্টু টি কখন ইউজ করবা। তো এটার কিন্তু কিছু এক্সেপশন আছে, কাজ আছে, এই জিনিসগুলো একটু বেসিক যে পার্থক্যগুলো এগুলো একটু পড়ে নিতে হবে। বিদ্যুৎ বিল কয়দিন আগে আসলো কুয়েট এক্সামে, সেম টাইপের প্রশ্ন আসতে পারে। হুইটস্টোন ব্রিজ অবশ্যই, একটা হুইটস্টোন ব্রিজ আমরা কিভাবে জানি, এরকম একটা সার্কিট তাই না, এটা হচ্ছে এভাবে একটা ডায়মন্ড শেপের, এখানে একটা রোদ, এখানে দুইটা রোদ, মাঝখানে হচ্ছে আরেকটা রোদ, যার মধ্যে হচ্ছে কারেন্ট প্রবাহিত হবে না যদি তারা সাম্যাবস্থা থাকে। আর দুইটা রোধের মধ্যে একটা কি করে, এটা হচ্ছে ব্যাটারি কানেক্ট করে দেয়। ওই সেম সার্কিট তোমাকে দিবে কিন্তু ড্র করবে আলাদা হবে, ঠিক আছে। এই সেম সার্কিট কোনোভাবে ড্র করা যায়, তোমাকে এইভাবে ড্র করে দিবে। আমি করতেছি না ডিরেক্ট, মানে এখানে হচ্ছে একটা দিল, এখানে একটা দিল, দিয়ে বললো যে এটা ড্র করো, তোমার বুঝতেই পারছো না যে এটা হুইটস্টোন ব্রিজ, কারণ আমরা এইভাবে দেখে দেখে তাকে অভ্যস্ত। বাট হুইটস্টোন কে বলেছে তোমাকে যে এইভাবেই তোমাকে ড্র করতে হবে, ওরা হচ্ছে চালাকি করে ভেবে দিয়েছে। তোমরা এইচএসসি দেখলে করে এসেছো, তো এই ট্রিকের হচ্ছে ফাঁদে পড়বা না, যাতে করে এই ট্রিকগুলো যদি অ্যাপ্লাই করে তারা, যাতে করে সলভ করা পসিবল হয়, ও সেভাবেই তোমরা প্রিপারেশন নিয়ে যাও, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে শান্ট এবং অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, এবং তারপর লিখেছি আমি এটসেট্রা। এটসেট্রা মানে এখানে যা যা টপিক আছে সবগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটা মিটার ব্রিজ হতে পারে, মিটার ব্রিজ থেকে প্রশ্ন আসতে পারে, কঠিন কঠিন প্রশ্ন করা পসিবল। আমি হচ্ছে তোমাদের কিছু কিছু কোয়েশ্চেন সলভ করে দিয়েছি কিন্তু গত এর আগে কয়েকদিনই, ঠিক আছে, ওগুলো একটু দেখতে পারো, তোমরা দেখে নিতে পারো। তো প্লাস হচ্ছে শান্ট অ্যামিটার গেল, দেন তোমরা পড়তে পারো হচ্ছে ওই পটেনশিওমিটার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক একটা। পটেনশিওমিটার থেকেও প্রশ্ন আসা পসিবল, তাহলে সবগুলো একটু দেখে নাও। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। এই ভৌত আলোক বিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে, এই ভৌত আলোক বিজ্ঞান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে হচ্ছে ইয়ং এর পরীক্ষা থেকে বা ব্যতিচার থেকে। ব্যতিচার থেকে অনেক ধরনের প্রশ্ন হওয়া পসিবল। ডোরা প্রস্থ কত, এক ডোরা থেকে আরেক ডোরার দূরত্ব কত, তারপর হচ্ছে দুইটা অন্ধকার ডোরার মধ্যে দূরত্ব কত, 5 নম্বর ডোরাটা কোথায় উৎপন্ন হবে সেটা কত, এই টাইপের বিভিন্ন প্রশ্ন আসতে পারে। টাফ কোয়েশ্চেন করা পসিবল, খুব যদি এক্সেপশনাল মনে হয় স্কিপ করে চলে যাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অপবর্তন এবং সমাবর্তন, এখান থেকে বেসিক যেগুলো প্রশ্ন আসে সেগুলো একটু দেখে নাও। তার পাশাপাশি হচ্ছে এই ব্যতিচারের আরেকটা পার্ট আছে, যেটা কি বলে, অনেকগুলো চির যদি থাকে তাহলে অনেকগুলো স্লিটের, অনেকগুলো হচ্ছে স্লিটের জন্য যে অপবর্তন যে গ্রেটিং তৈরি করে, ঠিক আছে, ওই গ্রেটিং এর যে জিনিসটা, ওইটার কনসেপ্ট একটু পড়ে নিতে পারো। এরপরে হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানে অনেক টপিকই তোমাদের শর্ট সিলেবাসে দেয়া নেই, এই কারণে এক দুইটা টপিকই আছে, এটা টপিক পড়তে কোনো ইস্যু হবে না আশা করি। যে এই শর্ট সিলেবাস যেগুলো দেওয়া আছে সবগুলো একটু দেখে নাও। তার মধ্যে দৈর্ঘ্য সংকোচ এবং কাল নির্ধারণ এই দুটা থেকেই বেশি আসে, এবং হচ্ছে ইকুয়ালস টু এমসি স্কয়ার যে টপিকটা আছে। ফটো ইলেকট্রিকরা মনে হয় তোমাদের সিলেবাসে নাই, যদি না থাকে তাহলে স্কিপ করে দিতে হবে, কোনো সমস্যা নাই। বাট যদি হচ্ছে থাকে তাহলে এটা একটু দেখে নিয়ে, এটা খুব ভালো একটা টপিক এবং ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। এরপর হচ্ছে ফোটনের যে শক্তিটা, শক্তি মানে কি, ই সমান হচ্ছে এইচ নিউ, এই জিনিসটা, এর সাথে হচ্ছে কেমিস্ট্রিতেও আবার কিছু জিনিস আছে, দুটাকে কম্বাইন করে একসাথে পড়ে নিতে পারো। এরপর হচ্ছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়াস, এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি আসে হচ্ছে তেজস্ক্রিয়তা থেকে। তেজস্ক্রিয়তা অনেক ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের, সেটা হচ্ছে একটা ল্যাবে হচ্ছে বিস্ফোরণ ঘটেছে, তাহলে 20 বছর পর সেই ল্যাবে কি প্রবেশ করা যাবে কিনা, যেটা হচ্ছে তোমার দূষণ মাত্রার বা তেজস্ক্রিয়তার মাত্রার 20 গুণ, হাবি যাবি অনেক কিছু দেওয়া থাকতে পারে, ঠিক আছে। কি পরিমাণ পদার্থ হচ্ছে অবশিষ্ট থাকবে, এখানে হচ্ছে টি হাফে যে সূত্রগুলো বা গড় যে তোমার কি বলে, টাউ যেটাকে বলে আর কি, এটার সূত্রটা দেখে নিবা, টাউ এর সূত্রটা, ঠিক আছে। তো এভাবে যতগুলো সূত্র আছে একসাথে হচ্ছে কম্বাইন করে পড়বা, এবং কিছু কিছু এক্সেপশনাল প্রবলেম তোমাদের টেক্সট বইয়েই দেয়া আছে, সেটা ইসাক স্যারের বইয়ে মনে হয় দেখেছিলাম কিছু। তো এই প্রবলেমগুলো একটু দেখে নিও, ঠিক আছে। ভর ত্রুটি এবং বন্ধ শক্তি খুবই ইজি একটা প্রবলেম, এটা আসতে পারে, এটা একটু দেখে নিতে হবে। অনেকগুলো হচ্ছে নিউক্লিয়াসের ভর দেয়া থাকে একটা, দেন হচ্ছে সেখান থেকে তোমার বের করতে হয় ওই যে ভরটা যদি হচ্ছে শক্তিতে কনভার্ট হয় তাহলে কি পরিমাণ শক্তি আমি পাবো, এই জিনিসগুলো। কক্ষপথের ব্যাসার্ধ শক্তি, এটার সাথে কেমিস্ট্রিও যায়, আবার দুটো একসাথে কম্বাইন করে পড়ে নিতে পারো। এর শর্টকাট দুটো সূত্র আছে, ওটা পড়ে নিলেই আশা করি হয়ে যাবে। এরপরে হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে একটা বিক্রিয়া তোমাকে হচ্ছে আহ, তৈরি করতে দেয়। এটা এখানে না এসে ম্যাক্সিমাম ক্ষেত্রে কেমিস্ট্রিতে আসে, কারণ এই টপিক কিন্তু কেমিস্ট্রিতেও আছে, ঠিক আছে। ওখানে বলে কি জাস্ট ইউরেনিয়াম দিল, তার সাথে আরেকটা পদার্থ দিল, তা এখানে দিয়ে বললো যে বাকি বিক্রিয়াটা সম্পন্ন করো। তোমাকে হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে ভরের তুলনা করে দেন হচ্ছে ওটাকে বিক্রিয়াটা সমতা করতে হবে। কিছু মুখস্থ টাইপের বিক্রিয়া আছে তোমাদের কেমিস্ট্রি বইও আছে, সেগুলো একটু দেখে নিও। এবং লাস্ট চ্যাপ্টার যেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, এখান থেকে রিসেন্ট টাইমে যেটা এসেছে সেটা হচ্ছে ট্রানজিস্টর এবং চলতরিৎ থেকে কিছু মিশ্রিত কিছু সমস্যা আছে, মানে সার্কিট সলভ করতে দেয়। একটা ট্রানজিস্টর দিয়ে দিবে, এখানে হচ্ছে সার্কিট কিছু সলভ করা, আমি কিছু সার্কিট সলভ করিয়েছি তোমাদের, তোমরা যদি ভিডিও আমাদের প্লেলিস্টগুলো দেখো পাবা, কিছু কিছু কোয়েশ্চেন করিয়েছি আমি শুধুমাত্র সার্কিট সলভিং এর। শুধু ট্রানজিস্টর দিয়ে আসতে পারে, ওই আলফা
বিটা আইসি আইবি আই ওগুলো দিয়ে আসতে পারে, এবং সেটার প্রবাহ লাভ কতটুকু হচ্ছে বা হচ্ছে তোমার ক্ষমতা লাভ কতটুকু হচ্ছে এটা থেকে আসতে পারে। অথবা এই ইয়ের সাথে, ট্রানজিস্টরের সাথে চলতরিৎ হচ্ছে মিক্স করে সার্কিট সলভিং কোয়েশ্চেন আসতে পারে। এবং ডায়োড বা লজিক গেটটা মেনলি এমসিকিউতে বেশি আসে, বাট আসতে পারে আর কি, বাট এমসিকিউতে আসার চান্স বেশি। এরপরেও তুমি হচ্ছে একেবারে স্কিপ করে চলে যাও না, একটু বেসিক আইডিয়া নিয়ে যাও, ঠিক আছে। এবং ডায়োড থেকে হচ্ছে খুব একটা প্রশ্ন এটাও রিটেনে খুব একটা আসেনি, বাট যদি আসে যাতে করে বেসিক বেসিক কিছু জিনিস করতে পারি। একটা রোদ দিয়ে দিয়েছে, এখানে ডায়োড দিয়ে দিয়েছে, তোমাকে বলতে পারলে কারেন্টের মান কত। তো তার জন্য যে ডায়োডগুলোকে জন্য আমরা যে জার্মেনিয়াম বা জিঙ্ক ইউজ করি, তা তাদের যে হচ্ছে তোমার নি ভোল্টেজগুলো সেগুলোকে একটু আইডিয়া রাখতে হবে। তো এই হচ্ছে মোটামুটি কোয়েশ্চেন অ্যানালাইসিস করলাম আমরা ফিজিক্সের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কী কী প্রশ্ন হয়েছে সেগুলো। পরবর্তী দিনে আমরা হচ্ছে কেমিস্ট্রি কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করবো চুয়েটে। এর আগে রিটেন যে প্রশ্নগুলো হয়েছে বা সিক্রেট মিলিত হবে কী কী কেমিস্ট্রিতে প্রশ্ন এসেছে সেটা আমরা অ্যানালাইসিস করবো। তার সাথে ইংলিশেরটাও আমি হচ্ছে বলে দিব একটু, যে ইংলিশে হচ্ছে কী কী প্রশ্ন এসেছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। এরপরে যদি কারো প্রশ্ন থাকে তো আমাকে করতে পারো তোমরা, আমি হচ্ছে আনসার দেওয়ার ট্রাই করব। এবং তোমাদের পরীক্ষার আগে হচ্ছে আমি আরেকটা ভিডিও দিব, যাতে করে পরীক্ষার প্রিপারেশনে তোমরা কি কি করতে পারো সেটা বলার ট্রাই করবো। তো আজকে ভিডিও এখানে রাখছি, পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।